হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি শেপিং মেশিনে যে অটোমেটিক ফিড মেকানিজম কাজ করে, যেটা সেপারেট টেবিলের সাথে যুক্ত থাকে, সেটা কিভাবে কাজ করে সেটা নিয়ে বিশদে আলোচনা করব। তো আমরা শেপিং মেশিনে কি করি, সাধারণত সারফেসকে স্মুথ করে থাকি, সারফেসকে শেপ করে থাকি বা সারফেসকে ফিনিশ করে থাকি। তো এই সারফেসকে যদি আমরা স্মুথ করতে যাই, তাহলে যে হরাইজন্টাল মুভমেন্ট বা হরাইজন্টাল ফিড সেটা দেওয়ার প্রয়োজন পড়ে। তো আমরা হাত দিয়ে ম্যানুয়ালি সেটা দিতে পারি, কিন্তু হাত দিয়ে ম্যানুয়ালি দিলে সে সারফেসটা আমরা ভালোভাবে মেশিনিং করতে পারে না। এই জন্য অটোমেটিক ফিড মেকানিজমের প্রয়োজন পড়ে। তো সেটা কিভাবে কাজ করে চলো দেখে নেওয়া যাক। তো শেপিং মেশিন কি সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেটা দেখবে। তাহলে শেপার মেশিন কি এবং এই মেকানিজমটা কি জন্য আমরা ব্যবহার করব সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এটা হলো একটা স্ট্যান্ডার্ড শেপার। তো এই স্ট্যান্ডার্ড শেপারে টেবিলে দুটো মুভমেন্ট থাকে, একটা হলো ভার্টিক্যাল মুভমেন্ট আর একটা হলো হরাইজন্টাল মুভমেন্ট। এই যে হরাইজন্টাল মুভমেন্ট এটা এইভাবে কাজ করে, টেবিলটা এদিকে আসতে পারে বা এদিকে আসতে পারে। তো এর সাথে মেকানিজম যুক্ত করা আছে, লিভার ঘুরিয়ে আমরা এটাকে হরাইজন্টালি মুভ করতে পারি, আবার আর একটা লিভার ঘুরিয়ে ভার্টিক্যালি মুভ করতে পারি। কিন্তু এই যে হরাইজন্টাল মুভমেন্ট আমরা যে হাত দিয়ে করছি, যখন মেশিনিং করব তখন যদি হাত দিয়ে হরাইজন্টাল মুভমেন্টটা করতে যাই, তাহলে কিন্তু সেই সারফেসটা ভালো স্মুথ আমরা করতে পারবো না। এই জন্য আমাদেরকে এই র্যাচেট অ্যান্ড পল মেকানিজমটা ইউজ করে অটোমেটিক ফিড, হরাইজন্টালি অটোমেটিক ফিডটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তার জন্য আমাদেরকে এই মেকানিজমটা ব্যবহার করতে হয়। এই মেকানিজমটা ব্যবহার করার জন্য এখানে একটা আমাদের হুইল থাকে, এই হুইলের সাথে এই যে একটা রড আছে, রডটা যুক্ত আছে, এবং এখানে করে এই যে র্যাচেট অ্যান্ড পল মেকানিজম, অটোমেটিক ফিড মেকানিজম যেটা, সেটা যুক্ত করা আছে। তো এখানে যে অটোমেটিক ফিড মেকানিজমটা সেটা কিভাবে কাজ করছে দেখো। এই হলো ফিগার ভেতরের, এই যে কানেক্টিং রড, এটা হলো কানেক্টিং রড। যে হুইলের কথা বললাম সেটা হলো এই হুইল, আর এটা হলো আমাদের র্যাচেট অ্যান্ড পল মেকানিজম, এভাবে কাজ করছে। তাহলে এই যেই হুইলটা আছে, এই হুইলটা কোন হুইল? এই হুইলটা এখানে হুইলটা আছে, আর এটা হলো এই রডটা, মানে এই যে রডটা আছে। আর এখানে আমাদের যে মেকানিজমটা আছে সেই মেকানিজমটা হলো এটা, এই মেকানিজম। এটা কিভাবে কাজ করে সেটা ভালোভাবে বুঝে নাও। দেখো, এই যে হুইলটা আছে সবসময় ঘুরতে থাকে, এই হুইলটা বা এই ডিস্কটা যেটা আছে ঘুরতে থাকে, ঘুরতে থাকার ফলে এই যে রডটা আছে, রডটা আবার এদিকে আসে আবার পিছনে যায়। তো ম্যাক্সিমাম পজিশনে আসতে পারে, আবার মিনিমাম পজিশনে এদিকে যেতে পারে। এটা যাওয়ার জন্য এই যেটা আছে এটাকে বলছে রকার আর্ম বা র্যাচেট আর্ম বলছে এটাকে, এটা। তো এটা একবার এদিকে দুলে, একবার এদিকে দুলে, একবার এদিকে হেলে যায়, একবার এদিকে হেলে যায়, শুধু এরকম দুলতে থাকে, কখনো পূর্ণ পাক কিন্তু ঘুরতে পারে না। এবার এই যে রকার আর্ম আছে, রকার আর্মের সাথে কিন্তু এই যে র্যাচেট হুইল আছে, এটাকে র্যাচেট হুইল বলছি, এটা গিয়ার এক রকমের। তো এটার সাথে কিন্তু হিঞ্জড কন্ডিশনে আছে, মানে এটার সাথে এটা ফিক্সড কন্ডিশনে নেই, মানে এটা ঘুরলেই যে এটা ঘুরবে তার কোনো মানে নেই। এবার এখানে দেখো একটা স্প্রিং সিস্টেম আছে, এখানে একটা মেকানিজম আছে। এই মেকানিজমটাকে আমি এখানে দেখিয়েছি বড় করে। দেখো, এটা হলো আমাদের স্প্রিং আর এটা হলো আমাদের পল। এই পল, এই পলের এখানে কিরকম সিস্টেম আছে, এখানে আছে এরকম করে, এরকম আছে। আমি যদি ভালোভাবে এঁকে দেখাই তাহলে এটা এরকম আছে এবং এরকম আছে। এই যে মাথাটা আছে, এই মাথাটা এরকম থাকার ফলে কি হয় সেটা আমরা বুঝবো। তাহলে এই যে র্যাচেট হুইলটা আছে, র্যাচেট হুইলটা কোথায় আছে? র্যাচেট হুইলটা আছে আমাদের এখানে আছে। র্যাচেট হুইলটা এখানে থাকার জন্য এই হুইলের সাথে যুক্ত আছে এই যে টেবিল আছে, টেবিলের সাথে একটা স্ক্রু আছে, সেই স্ক্রুর সাথে আমাদের এই যেই র্যাচেট হুইলটা আছে, র্যাচেট হুইলটা যুক্ত আছে। ফলে র্যাচেট হুইল যদি ঘোরে তখন টেবিলের মুভমেন্টটা হবে। তাই র্যাচেট হুইলটাকে আমাদেরকে ঘোরাতে হবে, এটা হলো মেন কাজ। তাই র্যাচেট হুইলটাকে যদি আমরা ধরো ক্লকওয়াইজ ঘোরাই তখন টেবিলের মুভমেন্ট হবে, মনে করো লেফট টু রাইট। এবার যদি র্যাচেট হুইলটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে টেবিলের মুভমেন্ট হবে রাইট টু লেফট, একবার লেফট টু রাইট, একবার রাইট টু লেফট। তাহলে আমাদের এটা তো অটোমেটিক্যালি আমরা ঘোরাতে পারবো, তাহলে আমাদের অটোমেটিক ফিড মেকানিজম সেটা কাজ করবে, মানে র্যাচেট অ্যান্ড পল মেকানিজমটা সাকসেসফুলি কাজ করবে। সেটা কিভাবে কাজ করে দেখো। এই যে কানেক্টিং রডটা আছে, এটা যখন এটার সাথে যুক্ত আছে এটা ঘুরে, ফলে কানেক্টিং রডটা আসা যাওয়া করতে থাকে, এটা দুলতে থাকে। এখানে স্প্রিং আছে, স্প্রিংটা কি করে? স্প্রিং জানি, স্প্রিং এর মেকানিজম কি, স্প্রিং এর কাজ কি আমরা জানি। স্প্রিংকে প্রেসার দিলে সেটা ছোট হয়ে যায়, টানলে সেটা বড় হয়ে যায়। তো এই ক্ষেত্রে প্রেসারের কাজটাই কাজ করবে। এটাকে প্রেসার দিয়ে দেবে রেখেছে। কোনটাকে দেবে রেখেছে? এই যে পল আছে, পলটাকে প্রেসার দিয়ে স্প্রিং দেবে রেখেছে। এবার দেখো এর এক মাথা ভার্টিক্যালি নেমে এসেছে আর এক মাথা ইনক্লাইন্ড আছে, আর এখানে গিয়ার আছে। এবার যখন দেখো এটা এদিকে আছে, তাহলে গিয়ারটা যদি এদিকে ঘুরে, এদিকে যদি ঘুরতে থাকে, তাহলে কি
এই যে এটা আছে এটাকে আটকাবে? এটা আটকাবে না, তার কারণ এখানে এই মাথাটা আছে, এই মাথাটা স্লোপ হয়ে আছে। স্লোপ হয়ে থাকার জন্য এটা কি হবে, এটা যদি ঘুরতে থাকে তাহলে কিন্তু ঘুরবে না, ঘুরাতে পারবে না একে। মানে এটা যদি এদিকে দুলে, এদিকে হেলে যায়, তাহলে এই যে মাথাটা এর সাথে স্লিপ করে যাবে, বোঝা গেল? স্লিপ করে যাবে, ফলে এটা কিন্তু ঘুরবে না। আবার যদি এটা এদিকে হেললে এই যে মাথাটা আছে, এই মাথাটা কি আছে, একদম ভার্টিক্যালি নেমে আছে। ভার্টিক্যালি নেমে থাকার জন্য এই যে গিয়ার আছে, গিয়ারের এইটিতে কি করবে, প্রেসার অ্যাপ্লাই করবে। প্রেসার অ্যাপ্লাই করার জন্য এই গিয়ারটা আছে, গিয়ারটা এদিকে ঘুরে যাবে। মানে এই যে গিয়ার আছে, গিয়ারের এখানে গিয়ারের মনে করো টিথ হলো এটা, গিয়ারের টিথ এটা, আর এই যে সাইডটা আছে এই সারফেসটা হলো এটা, আমার পেনের সারফেস এটা। এবার যখন এদিকে কি একদম ভার্টিক্যালি মিশে আছে, ভার্টিক্যালি মিশে থাকার জন্য যখন রকার আর্মটা এদিকে এইভাবে হেলে যাবে, এদিকে এভাবে হেলে যাবে, তখন কি হবে, এটা এই গিয়ারের উপরে প্রেসার অ্যাপ্লাই করবে। গিয়ারের উপরে প্রেসার অ্যাপ্লাই করার জন্য গিয়ারটা কি একটু ঘুরে যাবে, ঘুরে গেল। আবার কি হলো, রকার আর্মটা আবার উল্টো দিকে ঘুরে গেল, উল্টো দিকে হেলে যাবে। তখন কি হবে, তখন দেখো এই দিকটা কি আছে, স্লোপ করা আছে। স্লোপ করে থাকার জন্য এই দিকটা স্লিপ করে যাবে, মানে গিয়ারকে ঘোরাতে পারবে না। যখন এটা এরকম ভাবে হবে তখন কিন্তু দেখো এই দিকটা স্লোপ থাকার জন্য গিয়ারকে ঘোরাতে পারছে না। তাহলে গিয়ার কোন দিকে ঘুরছে, গিয়ার শুধুমাত্র অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হবে বলেছিলাম, রাইট টু লেফট টেবিলের মুভমেন্ট হবে। তাহলে এটা কন্টিনিউয়াসলি হতে থাকে, রিপিটেড হওয়ার জন্য রাইট টু লেফট টেবিলের মুভমেন্ট অটোমেটিক ফিড মেকানিজম কাজ করবে। এবার তাহলে এখানে রাইট টু লেফট হলো, তাহলে স্যার লেফট টু রাইট কি করে হবে, সেটাও আমাদেরকে করতে হবে। তো এখানে দেখো একটা নব আছে, এই নবের কাছে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টারটা যখন আমরা ওদিকে দিয়ে দেবো তখন কি হবে, ঘুরিয়ে দেবো, মানে এখান থেকে এদিকে আমরা ঘুরিয়ে দেবো। কত ডিগ্রি ঘোরাবো, মানে এটা যদি নব হয়, নবের এখানে পয়েন্টার আছে, এই পয়েন্টারটিকে এখান থেকে আমরা এদিকে দিয়ে দেবো। তাহলে আমরা এখানে 180 ডিগ্রিকে টার্ন করে দিলাম। 180 ডিগ্রি টার্ন করে দিলাম, তার মানে এই যেটা ভার্টিক্যাল পজিশনটা এদিকে চলে যাবে, আর যেটা ইনক্লাইন পজিশন আছে সেটা এদিকে চলে আসবে। মানে তখন এটা এইরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এবার যখন এটা এদিকে যখন হেলবে তখন এদিকে কি থাকছে, স্লোপ করা থাকছে, ফলে গিয়ারটাকে ঘোরাতে পারবে না। আবার যখন এটা এদিকে হেলবে তখন গিয়ারটাকে ক্লকওয়াইজ ঘোরাতে পারবে। ক্লকওয়াইজ যদি গিয়ারটাকে ঘোরাতে পারে তখন টেবিলের মুভমেন্ট কি হবে, ধীরে ধীরে লেফট টু রাইট হবে। তাহলে এটা কন্টিনিউয়াস যদি হতে থাকে তাহলে কন্টিনিউয়াসলি টেবিলের মুভমেন্ট কি হবে, লেফট টু রাইট হবে। এবার এই যে মুভমেন্টটা কখন হবে, দেখো এই মুভমেন্টটা এবার শিপিং মেশিনের দুটো স্ট্রোক হয়, একটা ফরওয়ার্ড স্ট্রোক আর একটা হলো রিটার্ন স্ট্রোক। ফরওয়ার্ড স্ট্রোক হলো কাটিং স্ট্রোক আর রিটার্ন স্ট্রোকটা হলো আইডেল স্ট্রোক। তাহলে আমি যখন এটা করছি, এই যে টেবিলটাকে আমি স্লাইড করছি, কাটিং করতে করতে যদি টেবিলটা স্লাইড করে তাহলে কাটিং এর যে একটা লাইন, একটা লাইন বরাবর কাটছে, তো এই লাইন বরাবর কাটছে, তাই টেবিলটা যদি কাটিং করতে করতে টেবিলটা সরে তাহলে এই লাইনটা কিন্তু টেরা হয়ে যাবে, সোজা হবে না, ফলে কাটিংটা ভালো হবে না। এই জন্য এই যে মেকানিজমটা কাজ করছে, টেবিলটাকে যখন মুভ করছে, কোন পজিশনে মুভ করবে, কোন স্ট্রোকে, ফরওয়ার্ড স্ট্রোকে কিন্তু সেটা মুভ করবে না টেবিলটাকে, সেটা করবে রিটার্ন স্ট্রোকে বা আইডেল স্ট্রোকে কোনো রকম কাটিং নেই। ওই জন্য নন কাটিং যখন পারফর্ম করবে তখন কি হবে, তখন এই যেই র্যাচেট হুইল সেটা ঘুরবে, ঘোরার ফলে টেবিলটা মুভ করবে। ফরওয়ার্ডের সময় শুধুমাত্র কাটবে, ফরওয়ার্ডের সময় টেবিলের মুভমেন্ট কিন্তু হবে না। যখন রিটার্ন হবে টুলটা তখন কিন্তু এই র্যাচেট হুইলের যে মুভমেন্ট সেটা হবে, এবং সেটা হওয়ার ফলে টেবিলের মুভমেন্টটা হবে। তাহলে এই হলো র্যাচেট অ্যান্ড পল মেকানিজম। তাহলে তোমাদের যদি পরীক্ষাতে আসে, পরীক্ষাতে তোমাদেরকে কিন্তু এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা ভালো করে আঁকবে এবং প্রতিটা জিনিস পয়েন্ট আউট করবে, তাহলে বুঝতে পারবে। এবং এটাতে কিন্তু প্রায় প্রতিবারই আসার সম্ভাবনা থাকে পরীক্ষাতে, র্যাচেট অ্যান্ড পল মেকানিজম বলে আসতে পারে, বা শেপার মেশিনে অটোমেটিক ফিড মেকানিজম কিভাবে কাজ করে সেটা। তো আশা করছি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারলে। এই শেপিং মেশিনে থাকে স্ট্যান্ডার্ড শেপারে বা ইউনিভার্সাল শেপার, যে কোনো শেপারে থাকে। তো আশা করছি এই টপিকটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।